বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পঞ্চম অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের পঞ্চম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা, সেই ক্লাসটাই আজকে আমরা করতে যাচ্ছি। এটা বলা চলে সি প্রোগ্রামের ফাউন্ডেশনাল ক্লাস। তো এই ক্লাসটা এক একজন এক একভাবে নেয়, এক এক রকম করে নেয়। তো আমার দৃষ্টিতে স্টুডেন্টদের জন্য যেভাবে সহজ হবে আমি সেভাবেই নেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য আমি হয়তোবা আলোচনার সাথে অনেক সুডো কোড নিয়ে আসবো, অনেক সিমিলি নিয়ে আসবো। তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আমরা ইনশাল্লাহ সবাই বুঝতে পারবো ধৈর্য ধরে দেখলেই। তো প্রথমত বোর্ডের দিকে তোমরা একটু দেখো। এই পাশে একটা প্রোগ্রামের কাঠামো দেওয়া আছে, আর ডান পাশে এই কাঠামোকে অনুকরণ করে বা ডেভেলপ করে একটা রিয়েল প্রোগ্রাম করা আছে। তো আমি প্রথমে কাঠামো দিয়ে শুরু করবো আর কি। কাঠামোটা একটু মনোযোগ দিয়ে তোমরা সবাই দেখবা। এই যে কাঠামোটা দেওয়া আছে, এই কাঠামোকে আমাদের সুবিধার্থে আমি দুইটা অংশে বিভক্ত করলাম। মনে করো এটা একটা অংশ, ওপরের একটা অংশ। তো মনে করো আমি উপরের অংশটার নাম রাখলাম হেড, আর নিচের অংশটার নাম রাখলাম আমি বডি। প্রোগ্রামে কিন্তু এরকম কিছু নাই, মানুষের কাছে আবার গল্প করো না যে প্রোগ্রামের দুইটা অংশ, একটা হেড আর একটা বডি। আমি আমাদের সুবিধার্থে, আমাদের বোঝার মতো করে আমি এটা দুইটা অংশে আলাদা করে নিয়েছি। তো ওপরের যে হেড সেকশনটা, এর অধীনে আবার তিনটা সেকশন আছে: ডকুমেন্টেশন, লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন। তো এই তিনটা সেকশনের মধ্যে এমন কিছু কিছু সেকশন আছে যেগুলো ম্যান্ডেটরি, অর্থাৎ যে কোনো প্রোগ্রামে লাগবেই। আবার কিছু কিছু আছে অপশনাল, অর্থাৎ ব্যবহার করলেও হবে, না করলেও হবে। আবার কিছু কিছু আছে অকেশনাল, প্রোগ্রাম ভেদে ব্যবহার করতে হয়, আবার মেজরিটি প্রোগ্রামে ব্যবহার করতে হয় না। তো আমরা প্রথমত কোনটার পরে কোনটা বসবে, কোনটার গুরুত্ব কি, এটা নিয়ে আগে আলোচনা করব আমরা। তাহলে আমরা এক এক করে একটু দেখি। সর্বপ্রথম ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা হলো প্রোগ্রামের অপশনাল একটা অংশ, অর্থাৎ তুমি চাইলে এটা ব্যবহার করতেও পারবা, না ব্যবহার করলেও হবে। আচ্ছা, প্রথমত ডকুমেন্টেশন জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা ধারণা নিব, কেন এটা অপশনাল সেটা জানবো, তারপর এটাকে আমরা স্কিপ করব। ডকুমেন্টেশনের মাধ্যমে একটা প্রোগ্রামের টাইটেল নির্ধারণ করা হয়। ডকুমেন্টেশনের মাধ্যমে একটা প্রোগ্রামের টাইটেল নির্ধারণ করা হয় বা নামকরণ করা হয়। তো নামকরণের সাথে আমাদের প্রোগ্রামের কোনোই সম্পর্ক নাই, যার কারণে আমরা এটা চাইলে ইউজ করতেও পারি, না করলেও কোনো সমস্যা নেই। তারপরে যদি কেউ মনে করো আমি ডকুমেন্টেশন করব, ডকুমেন্টেশন করার নিয়মটা কেমন, তুমি যখন এই প্রোগ্রামটাকে আমি যখন ডকুমেন্টেশন করব, প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, তারপর স্টার চিহ্ন, তারপরে তুমি তোমার প্রোগ্রামের যে নামটা দিতে চাচ্ছ, নাম দেওয়ার ক্ষেত্রেও তোমার স্বাধীনতা আছে, তুমি ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারবা। এটা আমাদের প্রথম প্রোগ্রাম, ওই জন্য আমরা দিতে পারি আওয়ার ফার্স্ট প্রোগ্রাম, মাই ফার্স্ট প্রোগ্রাম, প্রোগ্রাম 1, প্রোগ্রাম অফ সামেশন এন্ড এভারেজ। সো নামের ক্ষেত্রে কোনো নিয়ম নাই, তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। তো আমি মনে করে এখানে নাম লিখলাম প্রোগ্রাম 1। লক্ষ্য করে দেখো আমি বানানটা পর্যন্ত ঠিক মতো লিখিনি, তার মানে নামকরণের বিষয়টা অপশনাল, আমি যা ইচ্ছা সেই নামটা দিতে পারি। আর এটা যখন আমি ক্লোজ করব, তখন এই সিম্বল দুইটা আমি যে সিরিয়ালে দিয়েছি তার উল্টা সিরিয়ালে দিতে হবে। অর্থাৎ এখানে আগে স্ল্যাশ দিছি, তারপরে স্টার, এবার কি দেবো, আগে স্টার তারপর হচ্ছে স্ল্যাশ। তো যদি কেউ ডকুমেন্টেড করতে চাও, ডকুমেন্টেশন করার নিয়মটা হচ্ছে এইরকম। লক্ষ্য করে দেখো তো আমাদের রিয়েল প্রোগ্রাম যেটা, এই প্রোগ্রামের শুরুতে কি এরকম কোনো লাইন আছে? অপশনাল দেখে এটা আমরা ব্যবহার করিনি, এবং আজকের পর থেকে আমরা যত প্রোগ্রাম করব, কোনো প্রোগ্রামেই ইনশাল্লাহ ডকুমেন্টেশনটা ব্যবহার করব না, কারণ প্রোগ্রাম জটিল একটা জিনিস, আমি যত মিনিমাইজ করতে পারবো তত আমাদের জন্য সুবিধা। আচ্ছা, এর পরের যে অংশটা লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনটা হচ্ছে প্রোগ্রামের একদম আবশ্যিক অংশ। যে কোনো প্রোগ্রাম মানে 100% লিঙ্ক সেকশন থাকবে। তো আমরা একটু দেখি লিঙ্ক সেকশনটা কেমন। তো প্রথমত আমি এই যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামের প্রত্যেকটা কিওয়ার্ডের মিনিং সহ আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু এই মুহূর্তে আমরা মিনিং বোঝানোতে নেই, আমরা কোনটার পরে কোনটা বসবে, কোনটার প্রায়োরিটি কি, কোনটার গুরুত্ব কি, এটা নিয়ে আলোচনা করতেছি। সো এখানে একটু আমার মতো করে একটু বলি। আমাদের সি প্রোগ্রামিংয়ে কিছু ফাইল আছে, এই ফাইলগুলোকে বলা হয় হেডার ফাইল। আর হেডার ফাইলের অধীনস্থ যারা, তাদের নাম হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো তুমি বিষয়টাকে একটু অন্যভাবে নেবা। পরীক্ষায় যদি বলে হেডার ফাইল কি, একবার সহজভাবে সংজ্ঞায়িত করতে পারবা যে লাইব্রেরি ফাংশনগুলো যাদের অধীনে থাকে তাদের নামই হেডার ফাইল। আবার এইভাবেও বলতে পারি যে লাইব্রেরি ফাংশনটা কি, হেডার ফাইলের অধীনস্থ ফাংশনগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। একটু সস্তা হয়ে গেল, কিন্তু আসলে সংজ্ঞা আসলে এটাই।
তাহলে হেডার ফাইলটা কি? লাইব্রেরি ফাংশনগুলো যাদের অধীনে থাকে তারা হেডার ফাইল, আর হেডার ফাইলের অধীনস্থ যারা তাদের নাম হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো সি প্রোগ্রাম অনেক ব্রড একটা ফিল্ড, আমাদের সিলেবাসে লিমিটেড কিছু জিনিস দেওয়া আছে। ওটার সাপেক্ষে যদি বলি, সবচেয়ে বহুল প্রচলিত দুইটা হেডার ফাইল, একটা হচ্ছে stdio.h, এটা একটা হেডার ফাইল, conio.h, এটা একটা হেডার ফাইল। এই stdio.h এই হেডার ফাইলের অধীনস্থ লাইব্রেরি ফাংশন অনেকগুলো আছে, কিন্তু বহুল ব্যবহৃত আমি দুইটার নাম লিখতেছি, একটা হচ্ছে printf আর একটা হচ্ছে scanf। কনিওরও অধীনে অনেক আছে, ক্লিয়ার স্ক্রিন আছে, অনেক কিছু আছে, তো আমি এখানে দুইটা লিখতেছি, একটা লিখতেছি getch আর একটা হচ্ছে putch। এগুলো হচ্ছে conio.h এর অধীনস্থ হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো প্রথম কথা, বিষয়টা তুমি কেমন ভাবে নিতে পারো, তুমি চিন্তা করতে পারো হেডার ফাইলগুলো হচ্ছে পিতা, আর এর অধীনস্থ যারা তারা হচ্ছে পিতাটার সন্তান। তো এখানে তাহলে stdio.h এই পিতার সন্তানকে printf scanf, conio.h এই পিতার সন্তানকে getch putch। এখন প্রথম কথা, এটার কাজটা কি? এই যে লক্ষ্য করে দেখো, এখান থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং পর্যন্ত এই পুরো এরিয়াটা হচ্ছে মেইন সেকশন। সহজ ভাষায় যদি আমি বলি, এই মেইন সেকশনের ভিতরে কোন সন্তানগুলো ব্যবহৃত হচ্ছে তাদের পিতার নাম প্রোগ্রামের শুরুতে লিঙ্ক আপ করে দিতে হবে। আমি তো বলছি শুরুতে অনেক সিমিলি ব্যবহার করব, প্রোগ্রামের প্রাসঙ্গিকতার থেকে বাইরেও চলে যাব, বোঝানোটা হলো মেইন কথা। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে মেইন সেকশনের ভিতরে কোন সন্তানগুলো আছে বা কোন সন্তানগুলো কাজ করতেছে তাদের পিতার পরিচয়টা প্রোগ্রামের শুরুতেই লিঙ্ক আপ করে দিতে হবে। আর এই লিঙ্ক আপ করার নিয়মটা হচ্ছে #include লিখতে হবে, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে #include লেখার পরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে সেই পিতাটার নাম উল্লেখ করতে হবে। আচ্ছা, বিষয়টা তোমরা এইভাবে চিন্তা ভাবনা করতে পারো, এটা মনে করো একটা স্কুল বা কলেজের হচ্ছে ক্যাম্পাস বা কম্পাউন্ড, এর বাইরে অভিভাবক বসানোর জন্য জায়গা আছে। তাহলে এখানে যে অভিভাবকগুলো বসে আছে বা অপেক্ষারত আছে, কোন অভিভাবকগুলো অপেক্ষারত আছে? যে অভিভাবকগুলোর সন্তানগুলো কম্পাউন্ডের ভিতরে আছে, সেই অভিভাবকগুলো। তো তুমি এখানে চিন্তা ভাবনা করতে পারো যে এই মেইন ক্যাম্পাসের ভিতরে বা কম্পাউন্ডের ভিতরে যে সন্তানগুলো কাজে নিয়োজিত আছে তার প্যারেন্টসের নাম প্রোগ্রামের শুরুতে কি করতে হবে, উল্লেখ করতে হবে। আমাদের প্রোগ্রামটা যদি সার্ভে করি, দেখো printf scanf printf, এই সন্তানগুলোর প্যারেন্টসের নাম কি? stdio.h। এই কারণে আমরা কিন্তু লিঙ্ক সেকশনের এখানে #include লিখে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h লিখছি। তাহলে নিয়মটা কি দাঁড়ালো, মেইন সেকশনের ভিতরে যে লাইব্রেরি ফাংশনগুলো কাজ করবে তাদের হেডার ফাইলের নামটা প্রোগ্রামের শুরুতেই লিঙ্ক আপ করে দিতে হবে। এটাই মূলত লিঙ্ক সেকশন। আর লিঙ্ক সেকশনটা যে কোনো প্রোগ্রামের একদম আবশ্যিক অংশ, প্রোগ্রাম মানে লিঙ্ক সেকশন লাগবে। আচ্ছা, মনে করো এই প্রোগ্রামে এইরকম হলো, এটার পরপরই আবার দেওয়া থাকলো এরকম getch। তাহলে একটু লক্ষ্য করে দেখো তো, একটা পিতার সন্তান আছে কয়টা? 4টা। আর একটা পিতার সন্তান আছে একটা। দুই পিতার নামে উল্লেখ করতে হবে, কিন্তু উল্লেখ করতে হবে কেমনে? এই যে #include stdio.h এটা লেখার পর এর পরের লাইনে আবার লিখবো #include conio.h। তো যেহেতু আমাদের প্রোগ্রামে এটা ছিল না, যার কারণে আমরা এটাকে অ্যাভয়েড করলাম। তাহলে আমরা জানলাম যে লিঙ্ক সেকশনটা যে কোনো প্রোগ্রামের আবশ্যিক অংশ, যে কোনো প্রোগ্রাম মানে এখানে লিঙ্ক সেকশন লাগবে। আচ্ছা, এরপরে আছে লিঙ্ক সেকশনের পরে হচ্ছে ডেফিনেশন সেকশন। এই ডেফিনেশন সেকশনটা হচ্ছে অকেশনাল। যদি আমাদের প্রোগ্রামে কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট অর্থাৎ সার্বজনীন ধ্রুবক থাকে আমাদের প্রোগ্রামে, সেই ধ্রুবকের নামটা লিঙ্ক সেকশনের পরপরই ডিফাইন করে দিতে হবে। এটাই হচ্ছে ডেফিনেশন সেকশন। তাহলে ডেফিনেশন সেকশনটা আমি তখনই নিয়ে আসবো যদি আমাদের প্রোগ্রামে কি থাকে, ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে। আর এটার লোকেশন বা অবস্থান কোথায়? এটার লোকেশন হচ্ছে লিঙ্ক সেকশনের পরপরই। তুমি লক্ষ্য করে দেখো তো, আমাদের প্রবলেমটা রিড করে দেখো, 3টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের প্রোগ্রাম। 3টি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয় করতে আমরা অনায়াসেই বলতে পারি কোনোই ধ্রুবক লাগবে না, যার কারণে লিঙ্ক সেকশনের পরপরে আমরা কোনো লাইন এখানে ব্যবহার করিনি। যদি ধ্রুবক থাকতো তাহলে লিঙ্ক সেকশনের পরপর আমরা এই লাইনটা লিখতাম। তাহলে আমরা হেড সেকশনে কি কি পেয়েছিলাম? ডকুমেন্টেশন, লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন। এই 3টা সেকশনের মধ্যে পার্মানেন্ট ভাবে টিকে গেল কে? লিঙ্ক সেকশন যে কোনো প্রোগ্রামে থাকবে। কেন যে কোনো প্রোগ্রামে এই লিঙ্ক সেকশনই থাকবে এবং include stdio.h থাকবে, একটু পরে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে পার্মানেন্ট ভাবে টিকে গেল লিঙ্ক সেকশন। ডকুমেন্টেশন অপশনাল দেখে আজকের পর থেকে একদমই বাদ দিয়ে দিলাম। আর মাঝে মাঝে বেড়াইতে আসবে কে? ডেফিনেশন সেকশন, যদি প্রোগ্রামে কি থাকে, ধ্রুবক থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি মেইন সেকশন। তো মেইন সেকশন লেখাটার নিয়মটা হচ্ছে কেমন? এই লাইনের পরপরই আমরা মেইন লিখবো, মেইনের পরে ফাঁকা ফার্স্ট ব্র্যাকেট। তুমি চিন্তা ভাবনা করতে পারো এই ফাঁকা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি মিন করানো হচ্ছে? পরেকার যতগুলো স্টেটমেন্ট সবগুলো মেইন সেকশনের অংশ। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হলো মেইন সেকশনটা শুরু হয়ে গেছে, আর যখন মেইন সেকশনটা শেষ হয়ে যাবে তখন সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেব। তো যে কোনো প্রোগ্রামের কমন টেমপ্লেট হচ্ছে এটা।
এখন কেন এইভাবে লিখতে হচ্ছে, এটা হচ্ছে সিনট্যাক্স। পৃথিবীর প্রত্যেকটা ভাষার জন্য নিজস্ব নিয়ম কানুন রয়েছে, ওই নিয়ম কানুন মেনেই ভাষাটার কাজ করতে হয়। আমরা আসলে সিনট্যাক্স অনুকরণ করে কাজটা করতেছি। তোমরা আমাদের রিয়েল প্রোগ্রামটা লক্ষ্য করে দেখো যে এখানেও মেইনের পরে ফাঁকা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করছি, সবগুলো কন্টেন্ট লেখার পরে তারপর সেকেন্ড ব্র্যাকেটটা কি করে দিয়েছি, ক্লোজ করে দিচ্ছি। তো আমরা একটু মেইন সেকশন নিয়ে এখন ডিটেলস আলোচনা করব। আমি এখানে যে রিয়েল যে প্রোগ্রামটা দিছি, এই প্রোগ্রামের যদি আমরা প্রথম 4টা লাইন বুঝতে পারি তাহলেই ইনশাল্লাহ প্রোগ্রামটা আমাদের কাছে একদমই সহজ এবং বোধগম্য হয়ে যাবে। তো আমরা এখন মেইন সেকশনটা শুরু করি। তো তোমাদের বিগত আলোচনায় আমি বলেছিলাম যে কোনো প্রোগ্রাম সমাধান করার আগে আমরা আগে প্রোগ্রাম ডিজাইন করে নেব। তো প্রোগ্রাম ডিজাইনের অংশ 3টা: ইনপুট, প্রসেসিং, আউটপুট। এবং আমি তোমাদের বলছিলাম যে কোনো সমস্যার সমাধান করার সময় তোমরা সবার আগে কি করবা, আউটপুটটা নির্ধারণ করবা। তো আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে কোশ্চেনের ডিমান্ড। ওকে, আউটপুটটা হলো কি? আউটপুটটা হচ্ছে কোশ্চেনের ডিমান্ড। তো আমরা বলছিলাম যে কোনো সমস্যার সমাধান করার সময় সবার আগে নির্ধারণ করতে হবে আউটপুট। তাহলে আমরা কোশ্চেনকে জিজ্ঞেস করে দেখবো যে আমরা কি নির্ণয় করব। কোশ্চেন আমাদের রিপ্লাই দিবে যোগফল এবং গড়। তো আমি যেহেতু রিয়েল একটা প্রোগ্রাম এখানে দিছি, এই প্রোগ্রামের সাপেক্ষে আমি লিখতেছি, তাহলে আমার কোশ্চেনের ডিমান্ড হচ্ছে যোগফল এবং এভারেজ বা গড়। এই দুইটা হচ্ছে আমার কোশ্চেনের ডিমান্ড। আমি দ্বিতীয় ধাপে বলবো আমি যে আউটপুট নির্ণয় করব, কার বা কাদের আউটপুট নির্ণয় করব, আমরা রিটার্নে রিপ্লাই পাবো কি, 3টা সংখ্যার। তো 3টা সংখ্যার নাম ধরে নিলাম আমি এ বি সি। তাহলে এই 3টা হচ্ছে আমার ইনপুট আর এই 2টা হচ্ছে আউটপুট। এই 3টা ইনপুট প্রসেস করে তারপর আউটপুট তৈরি হবে। তাহলে প্রসেসিং এ কি হবে, যোগফল তৈরি হবে, এভারেজ তৈরি হবে কি ব্যবহার করে, এবিসি ব্যবহার করে। তো যোগফল নির্ণয়ের প্রসেসটা কি হচ্ছে, আমরা যদি আমাদের 3টা ইনপুটকে যদি যোগ করি তাহলে কি পাবো, যোগফল। আর আমরা যে যোগফলটা পেলাম, এই যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা এভারেজ বা গড় পাবো। তাহলে দেখো আমাদের ইনপুট, প্রসেসিং, আউটপুট হয়ে গেল। এখন আমরা প্রোগ্রামটা ডিজাইন করে ফেলছি, এখন মূল ডেভেলপমেন্টে আমরা যাব। আমাদের প্রথম টার্গেট বা প্রাথমিক টার্গেট এই প্রথম 4টা লাইন। তো লক্ষ্য করে দেখবা আমরা যে কোনো সমস্যার সমাধান করি না কেন, আমরা যে কোনো সমস্যার সমাধান করার আগে প্রথমে করব কি, ইনপুট আর আউটপুটের পরিচয় করে। তাহলে আমি যে প্রোগ্রামটা ডিজাইন করছি এই প্রোগ্রামে ইনপুট আর আউটপুটের পরিচয়টা আগে করে দিতে হবে। তা লক্ষ্য করে দেখো ইনপুট কয়জন, 3 জন, এবিসি। আউটপুট কি, সাম আর এভারেজ। এই 5 জনের পরিচয় আমি একসাথে করে দেবো, অর্থাৎ এ বি সি সাম এভিজি। তাহলে নিয়ম কি দাঁড়ালো, তোমরা যে কোনো প্রোগ্রাম যখন সমাধান করবা সবার প্রথমে প্রোগ্রাম ডিজাইন করে নেবা। প্রোগ্রাম ডিজাইন করার পরে সর্বপ্রথম যে কাজটা হবে আমাদের ইনপুট এবং আউটপুটের পরিচয় করে দেওয়া এবং একসাথে পরিচয় করে দেওয়া। তো এখন একটা কথা, পরিচয় বলতে আসলে আমি কি মিন করাচ্ছি। আমি এখানে মনে করি একটা আননোন ডেটা লিখলাম এম। আমি তোমাকে বললাম বলো তো এমটা কি হতে পারে। তুমি কি বলবা যে ভাই এমটা হয় কোনো একটা অক্ষর, না হলে কোনো একটা সংখ্যা। আচ্ছা অক্ষর আমরা বুঝলাম, সংখ্যার মধ্যে আবার 2টা ধরন আছে, হয় এটা পূর্ণমান সংখ্যা অথবা এটা ভগ্নাংশ। তার মানে আননোন একটা ডেটা মানে কি হতে পারে, এটা একটা অক্ষর হতে পারে, এটা একটা পূর্ণমান সংখ্যা হতে পারে, অথবা এটা একটা ভগ্নাংশ সংখ্যা হতে পারে। তাহলে এই যে এমটা, এম এর পরিচয় দেওয়া নাই মানে এমটা কি হতে পারে, এটা অক্ষর, অক্ষরকে আমরা ক্যারেক্টার বলি, অথবা এটা একটা পূর্ণ সংখ্যা যেটাকে আমরা ইন্টিজার বলি, ইন্টিজারকে সংক্ষেপে আইএনটি দিয়ে প্রকাশ করা হয়। আর অথবা এটা একটা ভগ্নাংশ সংখ্যা, ফ্র্যাকশনাল নাম্বার, এটাকে ফ্লোট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তুমি মাথায় রাখবা যে কোনো আননোন ডেটা মানে আর পরিচিতি কি, এটা ক্যারেক্টারও হতে পারে, ইন্টিজারও হতে পারে, ফ্লোটও হতে পারে। তো আমাদের এখানকার সবগুলো ডেটাও তো আননোন ডেটা, তো এই ডেটাগুলোর পরিচিতিও তো এই 3টার মধ্যে কোনো একটা হবে। তো এখন একটা কথা, আমাদের প্রবলেমটা রিড যদি আমরা করি, এখানে কি লেখা আছে, 3টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে আমরা অনায়াসেই বলতে পারি আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোর মধ্যে কোনো ডেটাই কি হবে না, ক্যারেক্টার হবে না, কারণ সরাসরি মেনশন করা আছে সংখ্যার কথা। তাহলে এই আননোন যে ডেটাগুলো, আমার যে আননোন ডেটাগুলো, এই ডেটাগুলো হয় ইন্টিজার হবে, না হলে কি হবে, ফ্লোট হবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে মানগুলো দিব সেগুলো হচ্ছে ইনপুট, আর প্রসেসিং থেকে যেটা তৈরি